তো আমরা এতক্ষণ পর্যন্ত ডায়োড দিয়ে অনেকগুলো কাজ করে আসছি। তো মেইনলি কাজ ছিল কি, আমরা রেকটিফিকেশন করে আসছি, কখনো হাফ ওয়েভ কখনো ফুল ওয়েভকে আমরা রেকটিফাই করে আসছি। সো এবার আমাদের পরীক্ষায় আসা কিছু প্রবলেম, যে ম্যাথমেটিক্যাল প্রবলেম রিলেটেড টু ডায়োড, ডায়োড দিয়ে কীভাবে ম্যাথ আসতে পারে। সো এই জন্য আমরা খুব সিম্পল একটা আইডিয়া থেকে শুরু করবো। লাইক আমাদের কাছে খুবই সহজ একটা সার্কিট দেওয়া, একটা ব্যাটারি আছে, এর পাশে একটা রোধ দেওয়া। ওকে, তো আমি ধরেন বললাম ব্যাটারির ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট, রোধটা হচ্ছে 2 ওহম। সো নিশ্চয়ই এদিক থেকে একটা কারেন্ট যাবে, ব্যাটারির প্লাস প্রান্ত থেকে একটা কারেন্ট বের হয়। এখন আমি যদি জিজ্ঞেস করি কারেন্টের ভ্যালু কত, আপনারা খুব ইজিলি বলতে পারবেন ওহমের সূত্র I = V/R। সো V দেওয়া আছে 10, R দেওয়া আছে 2, সো নিশ্চয়ই 5 অ্যাম্পিয়ার হবে কারেন্টটা। ওকে, তো এটা কখন? এটা হচ্ছে যখন একটা সার্কিটে একটা ব্যাটারি দেওয়া আছে, একটা রোধ দেওয়া আছে, তখন জাস্ট কারেন্টের ভ্যালু কত, ভেরি ইজি প্রবলেম। এবার আমি বললাম যে না, এই সার্কিটে একটু মডিফিকেশন আনতে হবে। মডিফিকেশনটা কি, যে এইখানে আমি এক্সট্রা করে একটা জিনিস নিয়ে আসলাম, যে এখানে রোধটা আগের মতো আছে ঠিক আছে, বাট এখানে এক্সট্রা করে একটা ডায়োড চলে আসছে। 2 ওহমের রোধ আছে এবং একটা সিলিকন ডায়োড চলে আসছে। এবার আমি সেম প্রবলেমটাই বললাম, যে এখানে এবার কারেন্টের ভ্যালু কত হবে। সো প্রবলেমটা দেখতে একটু ক্রিটিক্যাল মনে হতে পারে, বিকজ আমরা এখন পর্যন্ত রোধ নিয়ে অনেক কাজ করছি, অনেক ধরনের তুল্যরোধ বের করা শিখছি, সার্কিট বিভিন্ন কমপ্লিকেটেড হলেও কেভিএল কেসিএল কার্শফের সূত্রগুলোতে সলভ করা অনেক কিছু শিখে আসছি, বাট আমরা ডায়োড রিলেটেড কোনো সার্কিট কিন্তু এখনো দেখি নাই। সো প্রথম দিক থেকে এটা একটু টাফ মনে হতে পারে, বাট কেউ যদি একটু ভালো করে কনসেপ্ট চিন্তা করে, জিনিসটা আসলে খুব একটা টাফ না। কেন টাফ না, আমাকে কোনো একটা ডায়োড যদি একটা সার্কিটে থাকে, প্রথম কথা যেটা চিন্তা করতে হয় যে এই বায়াস, এই ডায়োডটা কি ফরওয়ার্ড বায়াসে আছে নাকি সে রিভার্স বায়াসে আছে। তো খেয়াল করতে হবে যে ডায়োডের পি টাইপের সাথে হচ্ছে পজিটিভ ভোল্টেজ, এন টাইপের সাথে নেগেটিভ ভোল্টেজ আছে। তো কমন সেন্স থেকে বোঝা যায় এটা ফরওয়ার্ড বায়াসে আছে। আমরা ডায়োডের প্রপার্টি কি শিখে আসছি, ডায়োডের প্রপার্টি ছিল হচ্ছে যে যদি ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে থাকে তাহলে ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট যাবে, এবং সিলিকন ডায়োড যেহেতু ওর মধ্যে 0.7 ভোল্ট ড্রপ হবে। আর যদি সে রিভার্স বায়াসে থাকে তাহলে ওর মধ্যে দিয়ে কারেন্ট যাবে না, ফলে আমি জিনিসটাকে ওপেন সার্কিট দেখাইতে পারবো। তো যেহেতু এখানে ফরওয়ার্ড বায়াস আছে, তাহলে আমি জিনিসটাকে মুছে এরকম রিপ্রেজেন্ট করতে পারি যে ডায়োডটা কারেন্ট যাবে তার মধ্যে দিয়ে, একটা ভোল্টেজ ড্রপ হবে যার ভ্যালু হচ্ছে 0.7 ভোল্ট। কেন 0.7? বিকজ এটা হচ্ছে সিলিকন ডায়োড। যদি এই জিনিসটাই থাকতো বা জার্মেনিয়াম ডায়োড দেওয়া থাকতো, আমরা 0.7 না লিখে 0.3 লিখতাম। এবার ধর আমাদেরকে বলছে এই কারেন্টের ভ্যালু বের করতে। তো কারেন্টের ভ্যালু কিভাবে বের করা যায়? কারেন্টের ভ্যালু হচ্ছে I = টোটাল ভোল্টেজ বাই টোটাল রোধ। টোটাল রোধ আগের মতোই 2 ওহম, বাট ভোল্টেজটা এখন হবে হচ্ছে 10 মাইনাস এখানে কিছুটা ড্রপ হয়েছে। কতটুকু ড্রপ হয়েছে? 0.7 পরিমাণ ড্রপ হয়েছে। তো এটা অ্যান্সার চলে আসবে হচ্ছে 9.3 ডিভাইডেড বাই 2 এত অ্যাম্পিয়ার। তো কেউ যদি এই 10 - 0.7 এটা বুঝতে প্রবলেম হয়, সেই জিনিসটাকে আরেকভাবে চিন্তা করতে পারে। কিভাবে? কেউ যদি মনে চায় যে না আমি এখানে হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করব, এদিকে কারেন্টের ডিরেকশন ধরলাম আই, আমি কেভিএল অ্যাপ্লাই করতে চাই, তাহলে দেখি যে কি আসে। ওকে, নো প্রবলেম। আমরা একটা পয়েন্ট কল্পনা করলাম, যে এই পয়েন্টটাকে আমরা নাম দিচ্ছি, এটা হচ্ছে আমাদের জন্য এ নামক পয়েন্ট। ওকে, এ পয়েন্ট থেকে আমরা লুপ স্টার্ট করব। তাহলে এদিক থেকে যদি আসি, প্রথমে কি পড়ছে? মাইনাস প্রান্ত, কার? -10 ভোল্টের। আমরা লুপ ইকুয়েশন কি লিখবো? -10, তারপর কারেন্ট, তারপর আমি যাচ্ছি, আগাচ্ছি, এরপর হলো আমার রোধ। রোধের যেই প্রান্ত দিয়ে কারেন্ট প্রবেশ করে ওইটা হয় প্লাস, যেদিক দিয়ে কারেন্ট বের হয় ওইটা হয় হচ্ছে মাইনাস। সো তাহলে আমার এদিক থেকে যেহেতু কারেন্ট ফ্লো করতেছে, সো আমি ফার্স্টে পেয়েছি হচ্ছে প্লাস, আমি এখানে লিখবো হচ্ছে +2I। তারপর কি পাইলাম? তারপর হচ্ছে ব্যাটারির প্লাস প্রান্ত পাইছি। তো ব্যাটারি প্লাসের জন্য একটা প্লাস আসছে, এবং এই ব্যাটারির ভোল্টেজটা হচ্ছে 0.7, যা কিনা অ্যাকচুয়ালি সিলিকন ডায়োডের ভোল্টেজ। তো যেতে যেতে আমরা আবারও এই পয়েন্টে ফিরে আসছি, =0। এখান থেকে সলভ করলে আই ভ্যালু চলে আসে 10 - 0.7 ডিভাইডেড বাই 2। তো কারো যদি এটা বুঝতে প্রবলেমও হয় যে এখানে কেন এই ভোল্টেজটা 0.7 বিয়োগ করলো, তাহলে সেখানে লুপ ইকুয়েশন থেকে ওই জিনিসটা প্রুফ করতে পারে যে অ্যাকচুয়ালি ঘটতেছে। সো আমরা যখন ফার্দার কোনো ক্যালকুলেশন করবো, আমি জাস্ট একটুক মাথায় রাখা লাগবে যে কোনো একটা ডায়োড যদি ফরওয়ার্ড বায়াসে থাকে, সিলিকন হলে তাকে আমরা মুছে দিয়ে 0.7 লিখবো, আর যদি সেটা জার্মেনিয়াম হয় তাহলে তাকে আমরা মুছে দিয়ে 0.3 লিখতে পারি। এবং তারপর যখন আমরা কারেন্টের ভ্যালু বের করবো, জাস্ট টোটাল ভোল্টেজ থেকে ওই ড্রপটা বাদ দিয়ে V/R করলে আমরা টোটাল কারেন্টটা পেয়ে যাবো। এটা হচ্ছে একদম সিম্পল প্রবলেম রিলেটেড টু ডায়োড। এবার আমরা একটু কমপ্লিকেটেড প্রবলেমের দিকে যাব।
তো এবার আমাদের সামনে কয়েকটা ডায়োডের সার্কিট আছে, প্রতিটা সার্কিটের মধ্যেই আছে যেটা সেটা হচ্ছে ডায়োড, ভোল্টেজ সোর্স এবং হচ্ছে রেজিস্টর। আমাদেরকে কয়টা জিনিস বের করতে হবে, প্রত্যেকটাকেই যে আমরা বের করব যে এই ডায়োডটা কি ফরওয়ার্ড বায়াস আছে নাকি রিভার্স বায়াস আছে, এটা প্রথম টাস্ক। সেকেন্ড টাস্ক হচ্ছে যে এখানে কি কারেন্ট আদৌ যাবে কি যাবে না, যদি কারেন্ট যায় তাহলে কারেন্টের ভ্যালুটা কত হবে সেটা বের করা আমাদের টার্গেট। সো আমরা প্রথম কেস থেকে শুরু করি। এটা একটা সিম্পল সার্কিট, এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, এটা একটা রোধ, এটা একটা ডায়োড, ডায়োড হচ্ছে সিলিকনের ডায়োড। তো আমাদের প্রথম জিনিস যেটা টেস্ট করতে হবে যে এটা কি ফরওয়ার্ড বায়াস আছে নাকি রিভার্স বায়াসে আছে। তো আমরা যদি দেখি যে এই ডায়োডের ক্ষেত্রে এন টাইপের সাথে আছে 10 ভোল্ট আর পি টাইপের সাথে আছে 0 ভোল্ট। এবার আমাদের ফরওয়ার্ড রিভার্স ডিটেক্ট করার টেকনিকটা আমরা যেটা শিখে আসছিলাম যে এন টাইপের তুলনায় পি টাইপের ভোল্টেজটা কি বেশি আছে না কম আছে। যদি বেশি থাকে তাহলে ফরওয়ার্ড, কম থাকলে রিভার্স। আমরা দেখতেছি এখানে এন টাইপের সাথে 10, পি টাইপের সাথে 0 ভোল্ট। সো এন টাইপের তুলনায় পি টাইপের ভোল্টেজটা হচ্ছে কম আছে, কম থাকা মানে এটা রিভার্স বায়াস। রিভার্স বায়াস থাকলে কি হয়, রিভার্স বায়াস থাকলে ডায়োডটা হয় হচ্ছে ওপেন সার্কিট। যেহেতু ওপেন সার্কিট সেহেতু এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হইতে পারবে না। সো আই ইজ ইকুয়ালস টু 0। এই হচ্ছে আমাদের ফার্স্ট প্রবলেম। এবার আমরা আসি সেকেন্ড প্রবলেম, দেখি এটার জন্য কি হয়। এটার জন্য দেখেন এই ডায়োডের পি টাইপের সাথে আছে 30 ভোল্ট, এন টাইপের সাথে আছে অলমোস্ট গ্রাউন্ড। গ্রাউন্ড মানে হচ্ছে 0 ভোল্ট। তাহলে এই ডায়োডের পি টাইপের মধ্যে ভোল্টেজটা এন টাইপের তুলনায়ও বেশি। কতটুকু বেশি? প্রায় 30 পরিমাণ বেশি। সো অবভিয়াসলি দিস ডায়োড ইজ ইন ফরওয়ার্ড বায়াসিং মোড। তো যেহেতু ফরওয়ার্ড বায়াসে আছে অবশ্যই এটা কারেন্ট ফ্লো হবে। কারেন্ট কোন দিকে ফ্লো হয়? সবসময় প্লাস থেকে বা পজিটিভ ভোল্টেজ থেকে নেগেটিভ ভোল্টেজ বা হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে কারেন্টটা ফ্লো হয়। তো এখানে আমাদের কারেন্টের ভ্যালুটা বের করা দরকার যে আই ইজ ইকুয়ালস টু হোয়াট। তো আই মানে আমরা কি বুঝি? টোটাল ভোল্টেজ বাই টোটাল রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমাদের জন্য আই। তো এখন আমরা দেখি যে আমাদের এখানে ভোল্টেজ ডিফারেন্সটা 30 আর 0, তো ভোল্টেজ ডিফারেন্সটা 30 হওয়ার কথা। তো হয়তো আমরা মনে হয় যে ভোল্টেজের জায়গায় 30 লিখবো, রোধের জায়গায় একটা রোধই পড়ছে, সো 5 লিখবো। বাট যদি আপনাদের মনে থাকে এখানে বলা হয়েছিল যে সিলিকন যখন ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে থাকে তার মধ্যে কিন্তু 0.7 ভোল্ট ভোল্টেজ ড্রপ হয়। সো ওই ভোল্টেজ ড্রপটা যদি আমরা বাদ দিই তাহলে থাকে হচ্ছে এই পরিমাণ। সো 30 মাইনাস 0.7 যা কিনা 29.3 ডিভাইডেড বাই 5, এত অ্যাম্পিয়ার কারেন্ট এটা হচ্ছে এই সার্কিটের ফ্লো হবে উপর থেকে নিচের দিকে। এই আমাদের সেকেন্ড প্রবলেম। তো এবার আসি আমরা থার্ড কেসটাতে। সো থার্ড কেসটা যখন আমরা সলভ করতেছি তখন সিচুয়েশনটা কিরকম? আমরা দুইটা ডায়োড আছে আমাদের কাছে, একটা হচ্ছে সিলিকন ডায়োড আর একটা হচ্ছে জার্মেনিয়াম ডায়োড। সো আমাদের আগে দেখতে হবে ডায়োডগুলোর মধ্যে কারেন্ট কত সেটা বের করার চাইতেও আগে আমাদের জানা জরুরি যে এই ডায়োডগুলো কি ফরওয়ার্ডে আছে নাকি তারা রিভার্সে আছে। তো আমি যদি সিলিকন ডায়োড নিয়ে কাজ করি, ওর এন টাইপের সাথে আছে প্লাস 10 ভোল্ট আর পি টাইপের সাথে আছে অলমোস্ট চিন্তা করতে গেলে -20 মতো কিছু একটা। সো এন টাইপের তুলনায় পি টাইপের ভোল্টেজটা কম। পি টাইপের ভোল্টেজটা যেহেতু কম তাহলে সে আছে রিভার্স বায়াসে। রিভার্স বায়াসে থাকলে সে ওপেন সার্কিট। ওপেন সার্কিট মানে রাস্তা কাটা। সো একটা যদি ওপেন সার্কিট হয় অপরটার দিকে তাকানোর আসলে কোনো দরকারই নেই, কারণ একটা সার্কিটের মধ্যে যদি রাস্তা কোনো একটা জায়গায়ও কাটা থাকে টোটাল রাস্তায় আসলে কখনোই কারেন্ট ফ্লো সম্ভব না। সো এই সার্কিটে বাকিটা আর কিছু চিন্তা না করেই আমরা বলে দিতে পারি এখানে কারেন্টের ভ্যালু আসবে হচ্ছে 0 অ্যাম্পিয়ার, মানে কোনো কারেন্ট ফ্লো হবে না। এই আমাদের থার্ড প্রবলেম। সো এবার আমরা দেখি যে ফোর্থ প্রবলেম এখানে কি হচ্ছে। এখানেও দুইটা রোধ আছে, 3 ওহমের একটা, 7 ওহমের একটা, এবং এখানে হচ্ছে দুইটা ডায়োড, দুইটাই হচ্ছে জার্মেনিয়ামের। সো এখানে একটাই ভোল্টেজ সোর্স 10 ভোল্ট, অপরটা হচ্ছে একটা গ্রাউন্ড, গ্রাউন্ড মিন্স হচ্ছে 0 ভোল্ট। তো কেউ যদি চায় এই সার্কিটটাকে একটু অন্যভাবে এঁকে দেখাইতে পারে। অন্যভাবে এঁকে দেখানো মানে হচ্ছে এরকম যে আমরা একটা কাজ করতে পারি, এই যে 10 ভোল্ট আছে 10 ভোল্টটাকে চাইলে কেউ এইভাবে বলতে পারে এই হচ্ছে আমার 10 ভোল্ট। তারপর আমার কি আছে, এই হচ্ছে রোধ 3 ওহম, এই হচ্ছে আমার জার্মেনিয়ামটা, তারপর এই আছে আমার 7 ওহম, তারপর এই আছে আবার জার্মেনিয়াম ডায়োড। তারপর এখানে আছে গ্রাউন্ড। গ্রাউন্ড মানে কি? গ্রাউন্ড মানে হচ্ছে 0 ভোল্ট। সো এখানেও কিন্তু কিছু নাই মানে একটা গ্রাউন্ড আছে মনে মনে, আবার এখানেও হচ্ছে একটা গ্রাউন্ড আছে। ওকে, সো এই গ্রাউন্ডের ভোল্টেজও 0 ভোল্ট, এটা হচ্ছে 0 ভোল্ট। তো 0 ভোল্ট গুলো যেহেতু একই বিন্দু তাহলে আপনি একটা কাজ করতে পারেন, এই দুটোকে আসলে একত্রে কানেক্ট করে দিতে পারেন। কানেক্ট করলে সুবিধা হবে কি, এখানে আপনি কারশফের ভোল্টেজ সূত্র ইউজ করে খুব ইজিলি সার্কিটটা সলভ করতে পারবেন। সো আমরা এই সার্কিটটাকে একটু চেঞ্জ করে এভাবে আসলে বলতে পারি যে এই দুইটা গ্রাউন্ডকে যদি আমি এক করে দিই তাহলে সার্কিটটা হয়ে যাবে দেখতে এইরকম। সো এটা এখন একটা লুপ হয়ে গেল। এই লুপে চাইলে কেউ কারেন্টের ডিরেকশন এভাবে ধরে একটা কারেন্টের ভ্যালু বের করে ফেলতে পারে। যাদের জন্য হচ্ছে জাস্ট চোখে দেখিয়ে বুঝতে একটু কষ্ট হয়
তারা দুইটা গ্রাউন্ডকে একত্রিত করে সার্কিটটাকে নতুনভাবে আঁকতে পারে, নতুনভাবে একে খুব ইজিলি কেভিএল অ্যাপ্লাই করে সার্কিটটা সলভ করতে পারে। তো আগে আমরা দেখি যে নর্মাল ওয়েতে সার্কিটটা সলভ করা যায় কিনা। তো প্রথম কথা হচ্ছে যে এখানে একটা জার্মেনিয়াম ডায়োড আছে, এটা নিয়ে যদি আমি কাজ করি দেখতে হবে এটা কি ফরওয়ার্ডে আছে না রিভার্সে আছে। তো এটার পি টাইপের সাথে আছে +10 ভোল্ট, আর এন টাইপের সাথে আছে নিচে দিয়ে যদি চিন্তা করি গ্রাউন্ড। সো গ্রাউন্ডের তুলনায় 10 ভোল্ট বেশি, এন টাইপের তুলনায় যেহেতু পি টাইপের ভোল্টেজটা বেশি, অবশ্যই ফরওয়ার্ড বায়াস আছে। তো ফরওয়ার্ড বায়াস মানে কি, ফরওয়ার্ড বায়াস মানে কারেন্ট যাবে, তাহলে এইটা নিয়ে কোনো সমস্যা নেই। এবার দেখি ও ফরওয়ার্ড বায়াসে আছে কিনা, কারণ দুইটাই যদি ফরওয়ার্ড বায়াসে না থাকে কারেন্ট সম্ভব না। ওর জন্য দেখেন যে পি টাইপের সাথে 10 ভোল্ট আর এন টাইপের সাথে গ্রাউন্ড মানে 0। এই ক্ষেত্রেও আমাদের এন টাইপের তুলনায় পি টাইপের ভোল্টেজটা বেশি, দ্যাট মিনস এই ডায়োডটাও ফরওয়ার্ড বায়াসে আছে, তাহলে এর মধ্যে দিয়েও কারেন্ট যাওয়া পসিবল। তাহলে দুইটা ডায়োডই যেহেতু ফরওয়ার্ডে আছে, কারেন্ট যাবে এবং কারেন্টটা সবসময় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যায়, এইভাবে একটা কারেন্ট ফ্লো হবে। এবার দেখা দরকার এখানে কতটুকু কারেন্ট ফ্লো হয়। তো আমরা জানি যে জার্মেনিয়াম ডায়োড যখন ফরওয়ার্ড বায়াসে থাকে ওকে মুছে দিয়ে আমরা বলতে পারি এটা আসলে কিছুই না বাট একটা 3 ভোল্টের ব্যাটারি, 0.3 ভোল্টের ব্যাটারি। ঠিক একই রকম ভাবে এই জার্মেনিয়ামটাকেও আমরা চিন্তা করতে পারি ফরওয়ার্ড বায়াসে, যেহেতু সে হচ্ছে 0.3 ভোল্টের একটা ব্যাটারি। তাহলে এবার যদি আমরা চিন্তা করি যে এখানে কতটুকু কারেন্ট যাচ্ছে, কারেন্ট হচ্ছে V/R। আমার টোটাল ভোল্টেজ যদি আমি চিন্তা করি 10 আর 0 ডিফারেন্স হচ্ছে 10, কিন্তু মাঝখানে দুইটা ডায়োডের মধ্যে দুইটা ভোল্টেজ ড্রপ হয়েছে কত করে 0.33 করে 0.6 পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়েছে। তাহলে এই 0.6 ভোল্টেজ ড্রপটা যদি বাদ দিই, এই হচ্ছে আমাদের এই সার্কিটে এফেক্টিভ কতটুকু ভোল্টেজ আছে, অথবা আমরা এটাও বলতে পারি এই রোধগুলোর মধ্যে দিয়ে টোটাল কতটুকু ভোল্টেজ ড্রপ হয়েছে। আর টোটাল রোধ হচ্ছে 3 আর 7 সিরিজে আছে, দুইটা মিলে হচ্ছে 10 ওহম। তাহলে আমাদের 9.4 ডিভাইডেড বাই 10 এত অ্যাম্পিয়ার, এটাই হবে হচ্ছে আমাদের কারেন্টের মান। আরেকবার আমরা চিন্তা করতে পারি যে কেন আমি 10 - 0.6 লিখলাম। আমার কারেন্টটা জানতে চাই আমরা কিসের মধ্যে দিয়ে, এই সার্কিটে। সো এই সার্কিটের টোটাল রোধ হচ্ছে 10 ওহম, এবং আমার দেখা দরকার এই 10 ওহমের অ্যাক্রসে কতটুকু ভোল্টেজ পাইছি। এটা রোধের অ্যাক্রসে কারেন্ট হচ্ছে তার মধ্যে দিয়ে টোটাল ভোল্টেজ ডিভাইডেড বাই তার মধ্যে দিয়ে টোটাল রোধ। তো এই 10 ভোল্ট ডিফারেন্সের মধ্যে 0.6 ভোল্ট হচ্ছে দুইটা ডায়োডের মধ্যে ব্যয় হয়ে গেছে। তাহলে 0.6টা যদি আমরা বাদ দিই 9.4 ভোল্ট, এই এতটুকু যে ভোল্টেজ থাকতেছে সেই অবশিষ্ট ভোল্টেজটা অবশ্যই রোধের মধ্যে দিয়ে ব্যয় হবে। সো আমি যদি রোধের মধ্যে দিয়ে কারেন্ট চাই, অবশ্যই আমার ভোল্টেজটা নেওয়া উচিত রোধের মধ্যে দিয়ে কতটুকু ভোল্টেজ যাচ্ছে। তো রোধের মধ্যে দিয়ে ভোল্টেজ ব্যয় হচ্ছে 9.4 ডিভাইডেড বাই রোধের মান। সো এটাই হবে রোধের মধ্যে দিয়ে কারেন্ট, আর রোধের মধ্যে দিয়ে যেই কারেন্ট সেটাই হচ্ছে টোটাল রাস্তা দিয়ে যাচ্ছে। এই হচ্ছে আমার এই সার্কিটের কারেন্ট। আর কেউ যদি এইভাবেও সার্কিটটা সলভ করতে যেত, এক্স্যাক্টলি সেম অ্যান্সার আসতো। কিভাবে সেম অ্যান্সার আসতো, যে আমরা যদি এটাকে চিন্তা করি যে এখানে একটা জার্মেনিয়াম ডায়োড ছিল, সো এটাকে এইভাবে একটা চিন্তা করা যায় 0.3, এখানে একটা জার্মেনিয়াম ডায়োড, এটাও হচ্ছে 0.3। এবার আমরা যদি এই সার্কিটে কেভিএল অ্যাপ্লাই করি, অর্থাৎ কারশফের ভোল্টেজ সূত্র অ্যাপ্লাই করি, তাহলে কি হয় দেখি। তো আমরা ধরেন এটা একটা পয়েন্ট নিলাম, এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করলাম। তো যাত্রা শুরু করার পর প্রথমে কি পাইলাম, প্রথমে একটা মাইনাস পাইলাম, ব্যাটারি মাইনাস, এবং ভ্যালুটা হচ্ছে 10। সো -10 আমরা ফার্স্টে লিখে ফেললাম। এরপর কি আছে, এরপর হচ্ছে এই 3 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট যাবে, কারেন্ট যেদিকে প্রবেশ করে সেটা প্লাস, যেদিক দিয়ে বের হয় সেটা হচ্ছে মাইনাস। তো আমরা যাওয়ার সময় প্রথমে পাইছি হচ্ছে প্লাস, আমরা লিখে ফেলবো হচ্ছে প্লাস 3i। 3i কেন, আমরা জানি V = IR। সো এই হচ্ছে I, এই হচ্ছে R, তাদের গুণফল হচ্ছে ভোল্টেজ। আমরা ভোল্টেজটা লিখে ফেললাম। তারপর আমরা পেলাম কি, তারপর আমরা পেলাম ব্যাটারির প্লাস, সো আমরা প্লাস 0.3। তারপর কি পেলাম 7 ওহম লোড, এটার এদিক দিয়ে কারেন্ট প্রবেশ করতেছে, এদিক দিয়ে বের হচ্ছে। তো আমরা যেহেতু প্লাস সাইনটা ফার্স্টে পাইছি, আমরা লিখবো হচ্ছে প্লাস 7i। তারপর আবারও ব্যাটারির প্লাস, সো 0.3। তারপর ঘুরতে ঘুরতে আমরা আবারও সেই এ পয়েন্টে ফিরে আসছি, সো ইকুয়ালস টু 0। এই সার্কিটকে যদি আমরা একত্রে করে লিখি, এই 3 আর 7 মিলে হবে হচ্ছে 10i, -10টা ওই পাশে যাবে, 0.3 সেই 0.6 ওই পাশে গেল। সো i ইকুয়ালস টু আবারও 9.4 ডিভাইডেড বাই 10 অ্যাম্পিয়ার, যা কিনা এক্স্যাক্টলি আগেরটার সমান। সো কেউ চাইলে এভাবে সার্কিট দেখে জাস্ট চিন্তা করেই বলে দিতে পারে মানটা কত। আর যদি একটু কষ্ট হয় সার্কিটটা বুঝতে, আমরা এভাবে একটা সার্কিটের লুপ কমপ্লিট করে কেভিএল অ্যাপ্লাই করে তারপর সলভ করতে পারি। এই হচ্ছে আমাদের ফোর্থ সার্কিট। এবার আমাদের দেখা উচিত আমাদের লাস্ট সার্কিট, সেটা দিয়ে কিভাবে কাজ করা যায়। তো এই লাস্ট সার্কিটের ক্ষেত্রে আমরা দেখবো এখানে আমাদের কাছে হাতে দুইটা ডায়োড পড়ে আছে। তো একটা উপরে ভোল্টেজ সোর্স +5 ভোল্ট, নিচে একটা ভোল্টেজ সোর্স -5 ভোল্ট, এবং মাঝখানে দুইটা রোধ আছে 2 ওহম আর 3 ওহম করে। সো প্রথম কথা আবারও আগের মতো দেখতে হবে আমাদেরকে যে এই ডায়োডগুলো কিসে আছে, ফরওয়ার্ডে আছে নাকি রিভার্সে আছে। তো আমি যদি উপরে সিলিকন ডায়োডটা নিয়ে চিন্তা করি, তাহলে দেখবো ওর পি টাইপের সাথে আছে +5 ভোল্ট,
আর এন টাইপের সাথে আছে অলমোস্ট -5 এর মতো। সো অবশ্যই তাহলে এই ডায়োডটা ফরওয়ার্ডে আছে। কিন্তু নিচের ডায়োডটা নিয়ে যদি আমি চিন্তা করি, তাহলে আমি দেখব ওই ডায়োডের এন টাইপের সাথে আছে +5 আর পি টাইপের সাথে আছে -5। তাহলে বোঝা যাচ্ছে ওর যেহেতু এন এর সাথে বেশি ভোল্টেজ, পি এর সাথে কম ভোল্টেজ, অবশ্যই সে রিভার্স বায়াসে আছে। তো রিভার্স বায়াসে থাকলে কি হবে, সে ওপেন সার্কিট। ওপেন সার্কিট মানে হচ্ছে রাস্তা কাটা। রাস্তা কাটা থাকলে যেটা হবে, ও ফরওয়ার্ড বায়াসে থাকুক না থাকুক এটা কোনো ম্যাটার করবে না। একটা সার্কিটের যে কোনো একটা অংশে রাস্তা কাটা থাকলে ওই জায়গায় কখনোই কারেন্ট প্রবাহ সম্ভব না। সো আলটিমেটলি এই সার্কিটের কারেন্টটা হবে হচ্ছে 0। তো কেউ যদি খুব চালাক স্টুডেন্ট হয়ে থাকে, সে অবশ্যই এই ঘটনাটা মাথায় রাখবে। কেন মাথায় রাখবে? এখানে আসলে একটা ব্যাপার করে যে আমি যখন দুইটা ডায়োড কিভাবে উল্টোভাবে যুক্ত করছি, যে একটা হচ্ছে উপর থেকে নিচে, একটা নিচ থেকে উপরে, অর্থাৎ সিস্টেমটা যখন এরকম রাখা আছে, একটা ডায়োড এইভাবে আর আরেকটা ডায়োড হচ্ছে উল্টো হবে, মাঝখানে রোধ থাকতে পারে, ম্যাটার করে না। তখন আমি যদি উপরে প্লাস নিচে মাইনাস দিই, তাহলে তো একটা ডায়োড রিভার্সে যাচ্ছে। যদি উল্টাটাও করতাম, এখানে -5 এখানে +5 করতাম, তাহলে কি হইতো, তাহলে এই ডায়োডটা ফরওয়ার্ডে হয়ে যেত, বাট এই ডায়োডটা কিন্তু রিভার্স হয়ে যেত। তাহলে আবারও কিন্তু রাস্তা কাটা যাচ্ছে। তাহলে আমরা বুঝতেছি দুইটা ডায়োডকে যখন উল্টো করে রাখা হয়, আমি যেভাবেই ভোল্টেজটা অ্যাপ্লাই করি না কেন, কখনোই দুইটা ডায়োডকে একত্রে আমি ফরওয়ার্ড করতে পারবো না। একটা না একটা অবশ্যই অবশ্যই রিভার্স হবে। যে কোনো একটা যদি রিভার্স হয়, তাহলে রাস্তার কোনো না কোনো একটা জায়গায় কাটা পড়ছে, তো অবশ্যই আলটিমেট কারেন্টটা 0 হবে। এটা দিয়ে স্যার একটা চালাকি করতে পারে। চালাকিটা কিরকম, আমরা একটা খুব কমপ্লিকেটেড সার্কিট দেখবো। তো এবার হচ্ছে আমাদের কাছে খুবই জটিল একটা সার্কিট দেওয়া আছে, অসংখ্য রোধ, কে সিরিজ প্যারাল, বোঝাটা খুবই টাফ হচ্ছে, মাঝখানে আবার অনেকগুলো ডায়োড দিয়ে দিছে। তো এর আলটিমেটলি পুরোটা সার্কিট কমপ্লিট করা। আমি যদিও এখানে রোধগুলোর মান দেওয়া নেই, তো আমরা ধরে নিলাম যে পরীক্ষা হলে সবগুলো মান, ডাটা সবকিছু দেওয়া থাকে। তারপর আমাকে ফাইনালি কোশ্চেন করবে কি, যে এই ব্যাটারি থেকে কতটুকু কারেন্ট বের হচ্ছে সেই আই এর ভ্যালুটা বের করা। সো যদি প্রথমে কেউ চিন্তা করে, তাহলে সে কিভাবে চিন্তা করবে, এখানে সিরিজ প্যারালাল অনেক কিছু বের করবে, তুল্য রোধটা বের করার চেষ্টা করবে, বা কার্শফের ভোল্টেজ সূত্র অনেক কিছু অ্যাপ্লাই করার চেষ্টা করবে। বাট যে চালাক স্টুডেন্ট, সে আসলে সার্কিটটা দিয়ে অনেকক্ষণ তাকায় থাকবে। তাকায় থাকার পর সে চোখ বন্ধ করে বলে দিবে কারেন্টটা 0 হবে। কেন 0 হবে এটা গেস করা যায়। খেয়াল করে দেখবেন, এই সার্কিটের শুরুতে একটা ডায়োড আছে, শেষে আরেকটা ডায়োড আছে। এবং খেয়াল করে দেখেন, এই দুটো ডায়োড কিন্তু একই অর্ডারে নেই, একটা একটার উল্টো অর্ডারে আছে। একটু আগে যেমন হয়েছিল যে এখানে দুইটা ডায়োড ছিল, তো দুইটা ডায়োড যখন উল্টো দিকে থাকে, একটা একটার উল্টো দিকে বায়াস উল্টো করে রাখা, তখন আমি দুই পাশ থেকে যেভাবেই ভোল্টেজ অ্যাপ্লাই করি না কেন, কখনোই দুইটাকে একসাথে অ্যাক্টিভ করা যায় না, যে কোনো একটা না একটা রিভার্স হয়, ফলে রাস্তা কাটা পড়ে, কারেন্টটা 0 আসে। ঠিক একই রকম ভাবে এখানে আমি যত ভোল্টেজই অ্যাপ্লাই করি না কেন, যেহেতু এই ডায়োড আর এই ডায়োড হচ্ছে উল্টো করে রাখা আছে, মাঝখানে যাই থাকুক না কেন, এই দুটা ডায়োডকে আমি একসাথে কখনোই ফরওয়ার্ড করতে পারবো না, যে কোনো একটা রিভার্স হবে। যে কোনো একটা যদি রিভার্স হয়, হয়তো এটা রিভার্স হবে, এটা যদি রিভার্স হয় তাহলে কি হবে, এই দিকে রাস্তা কাটা হবে, যদি ওইটা রিভার্স হয় তাহলে ওইটা রাস্তা কাটা হবে। বাট আলটিমেটলি রাস্তা কোনো না কোনো একটা জায়গায় কাটা পড়তেছি, রাস্তা যেহেতু কাটা হবে, সো আলটিমেট কারেন্টটা অবশ্যই 0 হবে। সো এত কিছু সলভ না করে আমরা ডিরেক্টলি বলে দিতে পারি অ্যান্সারটা অবশ্যই 0 হবে। সো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, যখনই দুইটা ডায়োড অপোজিট মুখোমুখি থাকবে, তখনই হচ্ছে তাদের মধ্যে দিয়ে টোটাল কারেন্টটা অলওয়েজ 0 হবে। সো এবার আমাদের নেক্সট প্রবলেম আমাদের সার্কিটে আগের মতোই দুইটা ডায়োড দেওয়া, কিছু রোধ, কিছু ভোল্টেজ সোর্স দেওয়া, এবং হচ্ছে এই জিনিসগুলো গ্রাউন্ডকে রিপ্রেজেন্ট করতেছে। তো আমাদের বের করতে হবে তিনটা জিনিস, এই রাস্তায় কারেন্ট কত, এই রাস্তায় কারেন্ট কত, এই রাস্তায় কারেন্ট কত। তো এই প্রবলেমটা খুব ফেমাস একটা প্রবলেম। তো আমরা আসলে দেখি যে ডায়োড রিলেটেড যে কোনো প্রবলেমই থাকুক, আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি হচ্ছে প্রত্যেকটা ডায়োডকে চেক করা, ওয়েদার ইট ইজ ইন ফরওয়ার্ড বায়াস অর রিভার্স বায়াস। তো আমরা যদি উপরের ডায়োডটাকে নিয়ে চেক করি, ওর পি টাইপের সাথে দেখেন 30 ভোল্ট, এন টাইপের সাথে হচ্ছে 10 ভোল্ট। সো এন এর তুলনায় পিতে ভোল্টেজটা বেশি আছে, তো তাহলে ও হচ্ছে ফরওয়ার্ড বায়াস, ওর মধ্যে দিয়ে কারেন্ট যাবে, নো প্রবলেম। কিন্তু দেখেন, যদি আমি নিচের সিলিকন ডায়োডটা নিয়ে কাজ করি, ওর পি টাইপের সাথে আছে 10 ভোল্ট, এন টাইপের সাথে আছে 30 ভোল্ট। তাহলে এন টাইপের তুলনায় পি টাইপে কম আছে, তাহলে ও অবশ্যই রিভার্স বায়াসে আছে। রিভার্স বায়াসে থাকা মানে হচ্ছে ওপেন সার্কিট। যেভাবেই থাকুক না কেন, রিভার্স বায়াসে যদি হয় তাহলে ওপেন সার্কিট, এবং ওপেন সার্কিট যেহেতু এই I2টা হয়ে যাবে 0। সো I2 এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 0। এবং এই রাস্তায় যেহেতু কোনো কারেন্ট যাচ্ছে না, আমরা করতে পারি কি, এই রাস্তাটাকে মুছে দিতে পারি। এবার নিশ্চয়ই বুঝতে পারতেছেন, এই রাস্তাটা যদি মুছে দিই, I এবং I1 এর মধ্যে কোনো পার্থক্য থাকে না, তাহলে I এবং I1টা হবে এক্স্যাক্টলি সমান। এবং এটার মান যদি আমরা বের করতে চাই, তাহলে খেয়াল করেন, এই পাশে 30 ভোল্ট, এই পাশে 10 ভোল্ট, তাহলে এদের মাঝখানে ডিফারেন্সটা হচ্ছে 30 মাইনাস 10। ওকে, বাট এটাই আসলে টোটাল ভোল্টেজ না, বিকজ এখানে যদি একটা সিলিকন ডায়োড আছে, ওর মধ্যে একটা ভোল্টেজ ড্রপ হয়, এটা হচ্ছে 0.7।
বাকি টোটাল ভোল্টেজটা হচ্ছে এই একটা রোধ 10 কিলো ওহমের মধ্যে দিয়ে যাবে, তাহলে সেটা হচ্ছে 10 কিলো। 10 কিলোকে আমি এভাবে বলতে পারি 10 টু দি পাওয়ার -3, সরি 10 টু দি পাওয়ার +3। তো এবার তাহলে কি থাকতেছে, উপরে থাকতেছে হচ্ছে 19.3 ভোল্ট, নিচে থাকতেছে হচ্ছে 10 কিলো। আলটিমেটলি কিছু একটা সামথিং এরকম চলে আসবে যে 19.3 ডিভাইডেড বাই 10 এত মিলি অ্যাম্পিয়ার। ওকে, বা আমরা এটাকে বলতে পারি 1.93 মিলি অ্যাম্পিয়ার। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এবার আমরা হচ্ছে এই জিনিসটাকে একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে সলভ করতে পারি। কীভাবে সলভ করতে পারি, যে এই সার্কিটটাকে যদি আমি একটু এভাবে বুঝতে প্রবলেম হয় যে কেন আমি 30 - 10 করলাম বা এরকম, তাহলে আবারও আগের টেকনিকটা অ্যাপ্লাই করবো। যে আমরা হচ্ছে এটাও হচ্ছে গ্রাউন্ড, এটাও গ্রাউন্ড, তো এই দুটা গ্রাউন্ড যেহেতু একই কথা, তাহলে আমরা এই দুটাকে কানেক্ট করে দিতে পারি। কানেক্ট করলে এখানে একটা লুপ তৈরি হয়ে যায়। আর এই সিলিকন ডায়োড ফরওয়ার্ড বায়াসে আছে, ওর জায়গায় আমরা মুছে 0.7 ভোল্ট লিখে ফেলতে পারি। এবার আমাদের কি দরকার, এই কারেন্টটা দরকার। তো একটা লুপ কল্পনা করি, আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। এখন যদি আমরা লুপের ইকুয়েশন লিখি, তাহলে ফার্স্টে এই পয়েন্ট থেকে, তাহলে এটা হচ্ছে এ পয়েন্ট, এ পয়েন্ট থেকে গেলে ফার্স্টে আমরা -30 পাচ্ছি, -30, তারপর আমরা 10 কিলো ওহমের মধ্যে দিয়ে লিখতে পারি 10 টু দি পাওয়ার 3 ইন্টু আই। তারপর কি আছে, তারপর আছে যে ডায়োডের জন্য +0.7, তারপর আছে হচ্ছে আমাদের +10 ইকুয়ালস টু 0, কারণ আমরা আবারও এ পয়েন্টে ফিরে আসছি। এখান থেকে যদি আমরা আইটা বের করি, দেখবেন এক্স্যাক্টলি সেম আসবে, 30 - 10 -0.7 ডিভাইডেড বাই 10 ইন্টু 10 টু দি পাওয়ার 3। সো আলটিমেটলি অ্যান্সারটা এক্স্যাক্টলি সেম, 1.93 মিলি অ্যাম্পিয়ার। তো যেভাবে আমরা কাজ করি না কেন। সো এবার আমাদের নেক্সট প্রবলেমে যাচ্ছি। তো নেক্সট প্রবলেমে আমাদের এরকম একটা সার্কিট দেওয়া, আবারও দুইটা ডায়োড, কিছু ভোল্টেজ রোধ। তো এবার আমাদের সিস্টেমটা সেম, যে তিনটা কারেন্ট I1 I2 এগুলো বের করতে হবে। তো আবারও সেম সিস্টেম আমাদেরকে চেক করতে হবে যে ডায়োডগুলো কি ফরওয়ার্ডে আছে নাকি রিভার্সে আছে। তো আমরা যদি এই ডায়োডটা চিন্তা করি, পি টাইপের সাথে 20 ভোল্ট, এন টাইপের সাথে 10 ভোল্ট, তো ও ফরওয়ার্ডে আছে। আর এটাও যদি চিন্তা করি, পি টাইপের সাথে 20, এন টাইপের সাথে 10, তাহলে ও ফরওয়ার্ডে আছে। তাহলে দুইটাই যেহেতু ফরওয়ার্ড আছে, তাহলে দুই দিক দিয়ে কারেন্ট যাওয়া পসিবল। তাহলে এখন চিন্তা করেন, এই সিলিকন ফরওয়ার্ড বাইসে থাকা মানে ওর অ্যাক্রসে 0.7 ভোল্ট থাকা, আর ও যেহেতু এর সাথে প্যারালালি আছে, তাহলে ওর অ্যাক্রসেও 0.7 ভোল্টই থাকবে। তো আলটিমেটলি আমি চিন্তা করতে পারি এই টোটাল সিস্টেমটার জায়গায় একটা 0.7 ভোল্টের ব্যাটারি আছে। আলটিমেটলি সিস্টেমটা দেখতে হবে হচ্ছে এরকম, যেখানে হচ্ছে 20 ভোল্ট, এখানে হচ্ছে 5 ওহম, আর এই টোটাল সিস্টেমটা এটার জায়গায় আছে জাস্ট 0.7 ভোল্ট, কারণ দুইটা যেহেতু প্যারালালে আছে তাদের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্সটা সেম। আর এখানে যেহেতু গ্রাউন্ড আছে, সরি গ্রাউন্ড না, এখানে হচ্ছে একটা 10 ভোল্ট আছে, এটা হচ্ছে 20 ভোল্ট। তো এখানে হচ্ছে একটা গ্রাউন্ড, আর এখানে হচ্ছে আরেকটা গ্রাউন্ড। ওকে, এবার আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে এই কারেন্টটা, বড় কারেন্ট আই যদি বের করতে চাই, আই বের করার জন্য সূত্র হচ্ছে টোটাল ভোল্টেজ ডিফারেন্স ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। সো এখানে আছে 20, এখানে আছে এখানে আছে হচ্ছে 10 আর 0.7, তাহলে 20 থেকে 10 গেলে থাকে হচ্ছে 10, আর মাঝখানে 0.7 হচ্ছে ডায়োডের মধ্যে ড্রপ হচ্ছে, তাহলে হচ্ছে 0.7 গেল, আর নিচে রোধ হচ্ছে 5 ওহম। তাহলে আমাদের 9.3 ডিভাইডেড বাই 5 এত অ্যাম্পিয়ার, সেটাই হবে হচ্ছে আমাদের কারেন্টের ভ্যালু। এখন অনেকের মনে কোশ্চেন হতে পারে যে ভাইয়া এখানে তো আপনি ডায়োড রাখছেন দুইটা, তাহলে তো ভাইয়া দুইটা 0.7 হইতো, তাহলে তো ভাই এখানে 0.7 আপনি একটা বিয়োগ করছেন, বাট বিয়োগ তো মনে হয় করা উচিত ছিল দুইটা। বাট এখানে মাথায় রাখবেন অবশ্যই দুইটা না, একটাই 0.7 বিয়োগ হবে, বিকজ তারা হচ্ছে প্যারালালে আছে। প্যারালালে থাকলে আমরা চিন্তা করতে পারি দুইটা ডায়োড আসলে একটা হিসেবে কাজ করতেছে। হ্যাঁ, যদি তারা সিরিজে থাকতো যে এইটা একটা আছে, এটার নিচে আরেকটা আছে, তাহলে 0.7 করে দুইটা বিয়োগ যেত, বাট যদি তারা প্যারালালে থাকে একটা মাত্র বিয়োগ হবে। এইবার চাইলে আমরা সার্কিটটাকে আরেকটু কমপ্লিকেটেড বানাইতে পারি, খুব বেশি চেঞ্জ করা লাগবে না, জাস্ট আমরা একটা জায়গায় চেঞ্জ করবো, আমরা টোটাল জিনিসটা পেয়ে যাব। যে এবার আমরা চিন্তা করতেছি হুবহু সেম জিনিস আছে, বাট এখানে আমি এবার সিলিকনের পরিবর্তে জার্মেনিয়াম দিয়ে দিলাম। এবার দেখতে চাই যে এখানে I1 I2 এবার কত করে হয়। সো আমরা যদি প্রবলেমটার দিকে খুব ভালো করে তাকাই, তাহলে আমরা জানি কি যে জার্মেনিয়ামকে যদি ফরওয়ার্ড বায়াসে আসতে হয়, তাহলে হচ্ছে অ্যাটলিস্ট 0.3 ভোল্ট দরকার। এন টাইপের তুলনায় পি টাইপে অ্যাটলিস্ট 0.3 ভোল্ট বেশি হইতে হয়, আর সিলিকনকে যদি হইতে হয় তাহলে হচ্ছে অ্যাটলিস্ট 0.7 বেশি হইতে হয়। তো আমরা এই প্রবলেমটাকে খুব ঠান্ডা মাথায় ডিল করতে হবে। কীভাবে ডিল করা যায়, যে আমার এই জায়গায় আছে হচ্ছে 10 ভোল্ট, তো যদি এই জায়গায় 10.7 বা তার থেকে বেশি ভোল্ট থাকে, তাহলে ও ফরওয়ার্ডে চলে আসবে। আর এখানে যেহেতু 10 আছে, এই জায়গায় যদি 10.3 বা তার থেকে বেশি আসে, তাহলে জার্মেনিয়ামটা ফরওয়ার্ড হয়ে যাবে। তাহলে জার্মেনিয়ামের জন্য ফরওয়ার্ড হওয়ার জন্য এখানে 10.3 আসলেই হয়, আর সিলিকনের জন্য কিন্তু অ্যাটলিস্ট 10.7 আসতে হবে। এবার তাহলে ব্যাপারটাকে আমি কীভাবে চিন্তা করতে পারি, আমি যখন 20 ভোল্ট এখানে লাগাইছি, সাথে সাথে কিন্তু এই 20 ভোল্ট এখানে এসে পড়ে নেই, ধরেন আস্তে আস্তে আসতেছে 0 1 2 3 4 এভাবে আসতেছে।
তো কোনো একটা মুহূর্তে ধরেন আস্তে আস্তে এই ভোল্টেজটা 10 ভোল্ট হইলো, এখনো কিন্তু দুজনের একজনও ফরওয়ার্ড হয়নি, কারণ ওরকে ফরওয়ার্ড হইতে হলে এই প্রান্তের তুলনায় এখানে 0.3 বেশি হইতে হবে। তাহলে ওর ফরওয়ার্ড হওয়ার জন্য এখানে অ্যাটলিস্ট দরকার হচ্ছে 10.3, আর ওর জন্য 10.7। তো ধরেন এখানে ভোল্টেজটা 0 থেকে বাড়তে বাড়তে হয়ে 10 হইলো, 20 পর্যন্ত হওয়া সম্ভব ম্যাক্সিমাম। তো এরপর ধরেন 10.1 হইলো, এখনো কেউ ফরওয়ার্ড হয়নি। 10.2 হইলো, এখনো কেউ ফরওয়ার্ডে আসেনি। বা যেই মাত্র এটা 10.3 ভোল্ট হবে, যেই মাত্র এটা 10.3 ভোল্ট হবে, সেই মাত্রই কিন্তু এই জার্মেনিয়াম ডায়োডটা সে ফরওয়ার্ড বায়াসে চলে আসছে। এবং জার্মেনিয়াম ডায়োডটা যদি ফরওয়ার্ড বায়াসে চলে আসে, তাহলে আমি কি করতে পারি, এই জিনিসটাকে মুছে দিয়ে এভাবে বলতে পারি যে ও একটা ডায়োড, ওর অ্যাক্রসে এখানে হচ্ছে 0.3 ভোল্ট এরকম চলে আসছে। আচ্ছা, তো এখানে একটা কারেন্ট যাবে, যেহেতু হচ্ছে ফরওয়ার্ড বায়াস আছে এবং কারেন্টটা হচ্ছে I2। এবার খেয়াল করেন, আমরা যখন রোধ এবং ডায়োড তাদের মধ্যে পার্থক্য বলছিলাম, তখন আমরা একটা ইম্পর্টেন্ট কথা বলছিলাম, সেটা হচ্ছে একটা রোধ যখন থাকে ওর মধ্যে দিয়ে যখন I পরিমাণ কারেন্ট ফ্লো হয়, তো ওই রোধের অ্যাক্রসে আমরা একটা ভোল্টেজ পাই, সেই ভোল্টেজটা কিন্তু ভ্যারি করতে পারে। V = IR। যত বেশি কারেন্ট যাবে ভোল্টেজটা তত বেশি হবে, কারেন্ট যত বেশি ভোল্টেজ তত বেশি হবে। কিন্তু একটা ডায়োডের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ঘটে না। ডায়োডের ক্ষেত্রে কি ঘটে, একটা ডায়োড যদি আমার কাছে রাখা হয়, আমি যদি কারেন্ট দিই, যদি সেটা ফরওয়ার্ড বায়াসে থাকে, তাহলে সে যদি সিলিকন হয়ে থাকে, ওর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা আজীবনই 0.7 ভোল্ট যাবে। যদি এখানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, তাও ওর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা 0.7 ভোল্ট। যদি 100 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, তাও 0.7 ভোল্ট। যদি 1000 অ্যাম্পিয়ার যায়, তাও 0.7 ভোল্ট। এটা কখনো চেঞ্জ হবে না। আর যদি সিলিকন না হয়ে জার্মেনিয়াম হইতো, তাহলে অলওয়েজ 0.3 ভোল্ট থাকতো। তাহলে খেয়াল করেন, যখনই হচ্ছে জার্মেনিয়াম একবার ফরওয়ার্ড বায়াস হয়ে গেল, এরপর ও করবে কি, আজীবনের জন্যই ওর দুই প্রান্তে 0.3 ভোল্টকে মেনটেন করে থাকবে। সো এখানে আমি যতই কারেন্ট দিই, যত যা কিছুই করি না কেন, অলওয়েজ এটা দুই প্রান্তে 0.3 ভোল্ট ফিক্স হয়ে থাকবে। তাহলে আলটিমেটলি ব্যাপারটা হবে কি, এই প্রান্ত আর এই প্রান্ত তাদের মাঝখানে আজীবনের জন্যই 0.3 ভোল্ট ফিক্স হয়ে গেল। এরপর আমি আর যা কিছুই করি না কেন, কখনোই আমি আর এই 0.3 ভোল্টকে চেঞ্জ করতে পারবো না। আচ্ছা, তো এবার দেখা যাক এই সিলিকনের মধ্যে কি ঘটতেছে। সিলিকনের মধ্যে আমরা জানি, সিলিকনের মধ্যে এই দুই প্রান্তে যদি 0.7 ভোল্ট বা তার থেকে বেশি হয়, তাহলে হচ্ছে ফরওয়ার্ড হবে, কারেন্ট যাবে। কিন্তু এই দুই প্রান্তে আর কখনোই কিন্তু 0.7 ভোল্ট আসতে পারবে না, কারণ এটা আজীবনের জন্য 0.3 ভোল্ট হয়ে গেছে। তো 0.3 ভোল্ট যদি এটা ফিক্স হয়ে যায়, 0.3 ভোল্টে তাহলে সে ফরওয়ার্ডে আসে নাই, তাহলে সে হচ্ছে আজীবনের জন্যই সে রিভার্সে পড়ে গেছে। তাহলে এই রাস্তাটা আজীবনের জন্যই কাটা পড়ে গেছে। সো এই রাস্তার যে কারেন্টটা I1টা আজীবনের জন্যই শূন্য হয়ে গেছে। I1 যদি শূন্য হয়ে যায়, তাহলে আমরা মনে মনে কি করতে পারি, এই রাস্তাটাকে কেটে দিতে পারি। তো এই রাস্তা যদি কেটে দিই, তাহলে দেখেন I আর I2 একটাই জাস্ট রাস্তা থেকে যায়। তো ওই রাস্তার কারেন্টটা যদি বের করতে হয়, আবারও আগে সিস্টেম, I আর I2 সমান। তো এটা মানে কি, টোটাল ভোল্টেজ বাই টোটাল রোধ। টোটাল ভোল্টেজ কত, এখানে 20, এখানে হচ্ছে 10, তাহলে ডিফারেন্সটা হচ্ছে 10, মাঝখানে 0.3 হচ্ছে জার্মেনিয়ামের মধ্যে দিয়ে লস, ডিভাইডেড বাই টোটাল রাস্তার রোধ কত, টোটাল রাস্তার রোধ হচ্ছে 5। তো আমাদের আসতে হচ্ছে 9.7 ডিভাইডেড বাই 5 অ্যাম্পিয়ার। এই হচ্ছে আমার অ্যান্সার। সো আমাদের এখান থেকে দেখলাম I1টা শূন্য, I আর I2টা সমান, যার ভ্যালু হচ্ছে এত অ্যাম্পিয়ার।